শুধু একটি চাবির সাহায্যে আপনারা কখনো সূচের মধ্যে সুতো পরিয়ে দেখেছেন, কিংবা আপনারা কখনো সেলুটেপ শাড়ির মধ্যে ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজগুলো সেটা অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী টিপস আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক কৌটো থাকে, সে ক্রিমের কৌটোই হোক বা যে কোনো কৌটো। দেখা যায় এই ধরনের কৌটোগুলো যখন আমাদের খালি হয়ে যায় তখন কিন্তু আমরা আর এই ধরনের কৌটোগুলোতে কোনো কাজই মানে ব্যবহার করি না, আর অনেক সময় ডাস্টবিনে ফেলে দিই। তাই এই ধরনের কৌটোগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। কি কাজে কোথায় ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমি এই কৌটোর মধ্যে কিছুটা পরিমাণ শোলা নিয়ে নিয়েছি, শোলাটাকে ভেঙে এইভাবে দিয়ে দিলাম। আমাদের বাড়িতে যে সুচ থাকে, অনেক সময় সুচ আমরা এখানে সেখানে রেখে দিই। সমস্যাটা কি হয় জানেন? সুচ এখানে সেখানে রাখলে হারিয়ে যায়, আবার আমাদের নতুন করে সুচ কিনতে লাগে, সেক্ষেত্রে আমাদের অনেকটা টাকাও খরচা হয়। তাই আমরা যদি এইভাবে কৌটোর ঢাকনা রয়েছে তার মধ্যে সুচটাকে রেখে ঢাকনা আটকে এইভাবে রেখে দিই, সুচ হারাবে না, নির্দিষ্ট জায়গায় থাকবে, সুচে জংও ধরবে না। সেলুটেপ কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করি, কিন্তু সমস্যাটা কি হয় জানেন? সেলুটেপ যখন আমরা ব্যবহার করি তারপর সেলুটেপের মাথাটা আমরা নর্মালভাবে রেখে দিলে মাথাটা একদম আটকে যায় সেলুটেপের মধ্যে, আর দেখা যায় মাথাটা সহজে খুঁজে পাওয়া যায় না। মাথা খুঁজতে অনেকটা সময় লেগে যায়। একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে যদি আপনারা এইভাবে মাথাটা খোঁজেন, যেখানে সেফটি পিনের সেলুটেপের মাথাটা, সেফটি পিনটা আটকে যাবে, সেকেন্ডের মধ্যেই সেলুটেপের মাথা আপনারা খুঁজে পেয়ে যাবেন। কোনো রকম সেলুটেপের মাথা খুঁজে পেতে আর কিন্তু আপনাদের অসুবিধায় পড়তে হবে না। তাছাড়াও আপনারা সেলুটেপের ব্যবহার করার পর মাথাতে একটি দেশলাই কাঠি রেখে দিলে সহজেই খুঁজে পাওয়া যায়, খুঁজতে লাগে না, সেকেন্ডের মধ্যেই আপনারা ব্যবহার করতে পারবেন। অনেক সময় দেখা যায় বাসন মাজার পর সবজি ধোয়ার পর সেই নোংরাগুলো আমাদের সিঙ্কের পাইপের মধ্যে আটকে যায়। অনেকেরই সিঙ্কের পাইপে কোনো রকম নেট থাকে না, তখন আবার লোক ডেকে সেটাকে ঠিক করতে লাগে, অনেকটা টাকাই খরচা হয়। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের দুধের প্যাকেট কিংবা আমাদের যে নর্মাল দইয়ের প্যাকেট আসে, দইয়ের প্যাকেটগুলোকে ফেলে না দিয়ে আপনারা এইভাবে গোল করে প্যাকেটগুলোকে কেটে নিন। এখানে দেখুন আমি দুধের প্যাকেট গোল করে কেটে নিয়ে তারপর ছুরির সাহায্যে এরকমভাবে প্যাকেটের গায়ে ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো ছিদ্র করে নিচ্ছি। আর এইভাবেই আমাদের ছোট ছোট করে অনেকগুলো কিন্তু ছিদ্র করে নিতে হবে। তারপর সিঙ্কের মধ্যে দিলে নোংরাটা কোনোভাবেই পাইপের মধ্যে যাবে না, এইখানে আটকে যাবে, জলটা সহজেই পাচাবে, পাইপ জ্যাম হবে না। শাড়ি আমরা যখন পরে থাকি অনেক সময় না একটা সমস্যা দেখা দেয়। কি হয় জানেন? এই যে শাড়ির যে পেছন দিকটা আছে, দেখা যায় হাঁটাচলা করলে শাড়ির পাড়টা উঠে যায়, এমনকি সায়াটা বের হয়ে যায়, আর দেখতে দেখবেন বাজে লাগে। যদি বারবার সায়া ঠিক করতে হয় তাহলেও বিরক্ত বোধ আমরা করে থাকি। তাই যাতে কোনোভাবেই শাড়ির পাড় না ওঠে আর সায়াটা যাতে দেখা না যায়, এর জন্য ছোট্ট একটি কাজ আপনারা করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সেলুটেপ। এখানে নর্মাল সেলুটেপও আপনারা চাইলে নিতে পারেন, কিংবা ডবল টেপের যে সেলুটেপ হয় সেটাও কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এখানে আমি ডবল টেপের সেলুটেপ নয়, নর্মাল সেলুটেপই নিয়েছি, এটাই সবার বাড়িতে কম বেশি থাকে। কিছুটা সেলুটেপ শাড়িতে লাগিয়ে সেলুটেপটাকে উল্টে দিয়ে আবার সায়ার মধ্যে এইভাবে লাগিয়ে নেব। এতে কি হবে, যখন হাঁটাচলা করব কোনোভাবেই কিন্তু পার ওপরে উঠবে না, সায়ার সঙ্গে আটকে থাকবে। এতে আমাদের বারবার যে শাড়ি ঠিক করতে লাগে পেছন দিক দিয়ে, সেটাও কিন্তু ঠিক করতে হবে না। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু কাজে লাগিয়ে দেখবেন। একবার আপনারা সাবুদানার এই পপকর্ন তৈরি করে খেয়ে দেখুন। সাবুদানাকে কোনো রকম ভিজাতে লাগবে না, এমনকি পেস্ট করতে লাগবে না। 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে সাবুদানার পপকর্ন। সাবু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। আজকে আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি তৈরি করব, আশা করছি এটা দেখার পর বাচ্চারা আর বাজার থেকে কিনে খেতে চাইবে না। আমি এখানে দেখুন একটি পাত্রের মধ্যে 150 গ্রাম পরিমাণ সাবু নিয়ে নিয়েছি। নর্মাল যে বড় সাবু হয়, এখানে আমি বড় দানার সাবু ব্যবহার করছি। আপনারাও কি করবেন, এই বড় দানার সাবুটাই নেবেন, তাহলে কিন্তু বেশি ভালো লাগে। সবার প্রথমে আমরা কি করব, এই যে সাবুদানাটা নিয়েছি, সাবুদানাটাকে খুব ভালো করে এখানে আমি জল দিয়ে কচলে কচলে 2-3 বার ধুয়ে নেব। এইভাবে ধুয়ে আমাদের পরিষ্কার করে নিতে হবে। আপনারাও এইভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপর আমরা কি করব, এই যে জলটা আছে এই জলটাকে আমরা ফেলে দিচ্ছি। এরপর আমাদের আর একটা কাজ করতে হবে। এখানে দেখুন আমাদের সাবুটাকে ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন পড়বে না,
কিংবা সাবুটাকে এখানে আমাদের পেস্ট করারও কোনো রকম প্রয়োজন নেই। যেটা আমরা করব, এখানে আমরা নিয়ে নেব একটি প্রেসার কুকার। আমাদের প্রত্যেকের বাড়িতেই প্রেসার কুকার থাকেই বন্ধুরা। প্রেসার কুকারের মধ্যে এখানে আমি ধুয়ে নেওয়া সাবুদানাগুলোকে দিয়ে দিলাম। এখানে আমি যে বাটি মেপে সাবুদানা নিয়েছি, হাফ বাটি, সেই হাফ বাটি মেপেই জল দেব। মানে 150 গ্রাম সাবুদানার মধ্যে এখানে আমাদের 150 গ্রাম পরিমাণে জল দিতে হবে। জল কিন্তু আমাদের বেশি দেওয়া যাবে না, জলের মাপটা অবশ্যই আপনারা ঠিক রাখবেন। এবার আমি কি করব, আর অন্য কিচ্ছু ব্যবহার করব না। এবার প্রেসার কুকারটাকে আমি ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার প্রেসার কুকারটাকে গ্যাসের ওপর রেখে আমরা শুধু একটি সিটি দিয়ে নেব। একটি সিটি দেওয়ার পর যখন নর্মালভাবে ঢাকনাটা খোলা যাবে তখনই আমরা খুলব। এখানে দেখুন সাবুদানাটা আমার রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার চলুন সাবুদানাটাকে আমি একটি পাত্রের মধ্যে তুলে আপনাদের দেখাই। আমাদের সাবুদানাটাকে এইভাবেই কিন্তু রেডি করে নিতে হবে। এইভাবে একবার যদি আপনারা তৈরি করেন, কোনো রকম ঝামেলা লাগে না, কোনো কিচ্ছু করতে লাগে না, খুব ঝটপট তৈরি হয়ে যায় অসাধারণ একটি খাবার। পুরো সাবুদানাটাকে এখানে আমি এইভাবে ঢেলে নিয়েছি। এবার আমরা কি করব, এই সাবুদানার মধ্যে আপনারা যে মশলা খেতে পছন্দ করেন সেই মশলা দিয়ে দেবেন। এখানে আমি পরিমাণ মতো নুন দিলাম। এখানে নুনের পরিমাণটা অতিরিক্ত বেশি দেবেন না, একটু কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ লাগলে পরে ওপরে ছড়িয়ে দিতে পারবেন। এখানে দেখুন সামান্য পরিমাণ আমি জিরা দিয়ে দিয়েছি, মানে মশলা হিসাবে জিরা আর নুনটা আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য মশলাও ব্যবহার করতে পারেন। কিছুটা পরিমাণ আমি শুকনো লঙ্কা, মানে একদম চিলি ফ্লেক্সের মতো টুকরো করে নিয়েছি, সেটাকেও আমি এখানে দিয়ে দিলাম। এই জিরা দিলে ফ্লেভারটা ভালো আসে, এর জন্য আমি সামান্য জিরা দিয়েছি। জিরা, নুন আর এখানে শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিয়েছি। ভালোভাবে এখানে আমরা সাবুদানাটাকে এবার মিশিয়ে নিলাম। সাবুদানাটা কিন্তু এখানে আমার দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমরা কি করব, একটি থালা নিয়ে নিয়েছি। থালার মধ্যে এখানে আমি সামান্য পরিমাণে একটু তেল লাগিয়ে নিলাম। এইভাবেও আপনারা থালার মধ্যে সামান্য একটু পরিমাণ তেল ভালো করে লাগিয়ে নিন। এই দেখুন তেলটা এখানে আমার ভালো করে কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে এইভাবে আপনারাও তেলটাকে আগে ভালো করে লাগিয়ে নিন। তারপর সাবুদানা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, হাতের সাহায্যেই আপনারা সাবুদানাটাকে এইভাবে ছোট ছোট করে দিতে থাকুন। অনেকটা বড় কিন্তু করবেন না, যত ছোট ছোট করবেন তত দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তাই এটাকে আমি এইভাবে ছোট ছোট করে থালার ওপরে দিচ্ছি। থালা বা আপনাদের বাড়িতে কোনো প্লাস্টিক থাকলে প্লাস্টিকের ওপরেও দিতে পারেন। থালায় যদি দেন অবশ্যই তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে, না হলে সহজে এটা তোলা যাবে না। এইভাবেই ছোট ছোট করে আমি গোল করে ঘুরিয়ে পুরো থালাটা জুড়ে দিয়ে নেব। আর এটাকে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হয় না। একবার যদি একটু তৈরি করে নেন, অনেক দিন পর্যন্ত রেখে আপনারা খেতে পারবেন। এবার দেখুন পুরোটাই আমি এইভাবে দিয়ে নিয়েছি। চলুন তাহলে এবার আমি এটাকে 1 থেকে 2 দিনের জন্য ভালো করে রোদ্রে শুকিয়ে নেব। এইভাবে রোদ্রে শুকিয়ে আপনারা সারা বছর কৌটোর মধ্যে ভরে রেখে দিন। দেখুন একদম শুকনো হয়ে গেছে আর দেখতেও কতটা সুন্দর লোভনীয় হয়েছে। এইভাবে দেখুন আমি থালার যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম, তাই সহজেই কিন্তু এটাকে তুলে ফেলতে পারলাম। না হলে কিন্তু এটা সহজে তোলা যেত না, তুলতে আমাদের অসুবিধা হতো, কারণ যেহেতু সাবুদানা দিয়ে তৈরি করা, তাই থালার মধ্যে এটা কিন্তু আটকে ধরতো। পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয়, কতটা সুন্দর হয়েছে দেখুন। বাচ্চারা অনেক সময় স্ন্যাক্স খেতে চায়, এটা ওটা খেতে চায়, আমরা অনেক সময় কিনে দিই বা করতে ইচ্ছে করে না, তখন আপনারা এইভাবে তৈরি করে রেখে দিন। এমনকি বাচ্চাদেরকে আপনারা 2 মিনিটের মধ্যেই করে দিতে পারবেন খুব সুন্দর স্ন্যাক্স। এই দেখুন এটা দেখতে কিন্তু অনেকটা পপকর্নের মতোই মনে হয়, একদম সাদা ধবধবে। এর জন্য আমি প্রথমেই আপনাদের বলেছিলাম এটা সাবুদানার পপকর্ন। কি করব, তেলটাকে এখানে আমি ভালো করে গরম করে নিয়েছি। আর তেলটাকে খুব সুন্দর করে কিন্তু আগে গরম করবেন। তেল গরম যদি না হয় এটা কিন্তু একদম মুচমুচে হবে না, তাই ভালো করে গরম করে নিয়ে আর এইভাবে তেলে অল্প অল্প করে দিয়ে আপনারা ভেজে নিন। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, ছোট ছোট, আর দেখতেও কিন্তু দারুণ লাগে। এইভাবে আপনারাও একবার তৈরি করে দেখবেন বন্ধুরা, কোনো রকম ঝামেলা লাগে না আর খুব তাড়াতাড়ি তৈরি হয়। আর এটা কিন্তু
একদম গরম তেলে মানে ভালো করে তেলটাকে গরম করে নিয়েই দিতে হবে, তাহলেই একদম মুচমুচে তৈরি হয়ে যাবে একদম সাদা ধবধবে পপকর্ন সাবুদানার। খেতেও কিন্তু অসাধারণ লাগে। দোকান থেকে না কিনে ঘরেই কিন্তু আপনারা এইভাবে বাচ্চাদেরকে একবার হলেও তৈরি করে দেবেন, আর আপনারা নিজেরাও তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন লাগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। কারণ অনেক সময় আমাদেরও কিন্তু এটা সেটা খেতে ইচ্ছে করে, তাই এইভাবে বানিয়ে রেখে দিলে কিন্তু সারা বছর ভরে খাওয়া যায়, এটা নষ্টও হয় না। আর কতটা সুন্দর লাগে খেতে বন্ধুরা, একদম মুচমুচে তৈরি হয়। তাই একবার তৈরি করবেন, ভালো লাগলে আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও মানে ভিডিওটি শেয়ার করে দেবেন। আশা করছি তারাও কিন্তু বানালে ভালোভাবে খাবে। এই ধরনের মশা মারার যে ধূপকাঠিগুলো আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, অনেক সময় দেখা যায় এই ধরনের ধূপকাঠিগুলোর সঙ্গে কোনো রকম কিন্তু মশা মারার ধূপকাঠির স্ট্যান্ড দেয় না। তাই সমস্যাটা কী হয়, এই ধরনের ধূপকাঠিটা যখন আমরা জ্বালাই, দেখা যায় যে কোনো জ্বালালে মানে জায়গায় জ্বালালে কিছুটা জ্বলার পর নিভে যায়, এমন না হয় আগুন ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তা আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে, যে তালাগুলো আমরা কোনো কাজেই ব্যবহার করি না। এরকম ধরনের পুরনো তালা নিয়ে নেবেন, তালার যে চাবির জায়গাটা আছে সেই জায়গায় আপনারা ধূপকাঠিটা দিলে খুব সহজে স্ট্যান্ড হিসাবে কাজ করবে, আগুন লাগারও সম্ভাবনা নেই, ধূপকাঠিটাও কিন্তু পুরোটা জ্বলবে, কিছুটা জ্বলে নিভে যাবে না। পুরনো চাবি যদি বাড়িতে থাকে অবশ্যই এটাকে রেখে দিন আপনারা যত্ন করে। এই একটি চাবি দিয়েই আমরা আমাদের কাজকে সহজ করে নিতে পারি। কিভাবে আমাদের কাজকে সহজ করে নেব, পুরনো একটি চাবি দিয়ে চলুন দেখে নিই। এখানে আমাদের বাড়িতে যে ইলেকট্রিক তার থাকে তার ভেতর থেকে এখানে দেখুন আমি তামার তার বের করে নিয়েছি। তামার তারটাকে আমি ইউ মতো করে ভাঁজ করে নিলাম। এই দেখুন ইউ মতো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। তারপর আমাদের বাড়িতে যে চাবি আছে, চাবির যে কোনো এক পাশে এইভাবে তামার তারটাকে আপনারা রাখুন। তারপর নিয়ে নিন সেলুটেপ। সেলুটেপের সাহায্যে এটাকে আমি এইভাবে খুব ভালো করে টাইট করে দেখুন লাগিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে আমাদের টাইট করে লাগিয়ে নিতে হবে। এরপর এটার সাহায্যে আমরা কি করব, অনেক সময় সূচে সুতো পরাতে গেলে যাদের চোখে সমস্যা দেখা যায়, সূচে সুতো পরাতে আরও বেশি সমস্যা দেখা দেয়। তাই আপনাদের এখন সূচে সুতো পরাতে আর কোনো রকম অসুবিধা হবে না। কিভাবে আপনারা সেকেন্ডেই সূচে সুতো পরাতে পারবেন যাদের চোখে সমস্যা আছে, এই যে সুচটাকে প্রথমে তামার তারের মধ্যে এইভাবে ভরে নিন, তারপর সুতোটাকেও তামার তারের মধ্যে এইভাবে ভরে নেবেন। সেকেন্ডেই দেখবেন সূচে সুতো পরানো হয়ে গেছে, তারপর সুচটাকে বের করে নিন। এরকম একটি জিনিস তৈরি করে আপনারা সুতোর কৌটোর মধ্যে রেখে দিন, যখন প্রয়োজন তখনই এটার সাহায্যে সুতো কিন্তু আপনারা পরিয়ে নিতে পারবেন। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় কড়াই এরকম পুড়ে যায়, আর এরকম পুড়ে গেলে সেই কড়াইটা আমাদের পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে। ছোট্ট একটু কাজ করলে অনেকটা সময়ের কাজ আপনারা সেকেন্ডেই শেষ করে নিতে পারবেন। যে কড়াই আপনাদের পুড়ে যাক বা যে বাসন পুড়ে যাক, সেই বাসনের মধ্যে বা কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ আপনারা দিয়ে দিন একটু টুথপেস্ট। এখানে আমি নর্মাল কোলগেট ব্যবহার করছি, সামান্য পরিমাণ একটু কোলগেট নিয়ে নিয়েছি, একটু খাবার সোডা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি গরম জল। গরম জলটা এখানে অবশ্যই ব্যবহার করবেন। গরম জল আর খাবার সোডা টুথপেস্ট ভালো করে মিশিয়ে নেওয়ার পর কড়াইটাকে আমরা এখানে 10 মিনিটের জন্য রেখে দেবো। এতে আমাদের জলটাও ঠান্ডা হবে, আর যে কড়াইটা পুড়ে গেছে 80% একা একাই পরিষ্কার হয়ে যাবে। এখানে আমি যে কড়াইটাকে রেখে দিয়েছিলাম, এই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার আমি নর্মাল স্কচব্রাইট দিয়ে কিছু সময়ের জন্য যদি একটু ডলে নেওয়া যায়, তাহলে আমাদের কড়াইটা একদম পরিষ্কার হয়ে যাবে। যেটা পরিষ্কার করতে 5 থেকে 6 মিনিট লেগে যেত, সেটা আমরা সেকেন্ডেই পরিষ্কার করে নিতে পারবো। চলুন এবার আমি কড়াইটাকে আপনাদের ধুয়ে দেখাই। ধোয়ার পর দেখুন রেজাল্টটা কত সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করতে ভুলবেন না। আমাদের বাড়িতে যে চাবির রিং থাকে, অনেক সময় কি হয় চাবির রিংয়ের মধ্যে আমাদের নতুন কোনো চাবি ঢোকাতে লাগবে, কিন্তু চাবির রিংটা এতটাই টাইট থাকে যে সহজে কিন্তু চাবির রিংয়ের মধ্যে চাবিটা ঢোকানো যায় না, সমস্যার মধ্যে পড়তে হয়। নখ দিয়ে টানাটানি করলে নখে ব্যথা লাগে, নখ ভেঙে যায়। এরকম সমস্যার মধ্যে যদি পড়ে থাকেন, পয়সা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আমি এখানে একটা 1 টাকার কয়েন নিয়ে নিয়েছি, চাবির মধ্যে যে রিংয়ের জায়গাটা এইভাবে 1 টাকার কয়েনটাকে ঢোকালেই দেখবেন চাবির রিংটা কিছুটা ফাঁকা হয়ে যাবে। যে ফাঁকাটা হবে সেই ফাঁকা জায়গায় সহজেই আপনারা কোনো রকম নখ দিয়ে টানাটানি করা ছাড়াই চাবিটাকে ঢুকিয়ে নিতে পারবেন। এই দেখুন চাবিটা কত সুন্দর ঢুকিয়ে নিলাম। শুধু চাবি ঢোকানো না, আপনারা যদি কোনো চাবি বের করতে চান তাহলেও এই টিপসটি ফলো করতে পারেন। আপনাদের নখও ব্যথা হবে না, নখে চোটও লাগবে না, খুব সহজে চাবি পরিয়েও নিতে পারবেন, চাবি খুলতেও পারবেন। দাঁত মাজতে গিয়ে কি আপনারও এরকমভাবে রক্ত বের হয়, এমনকি আপনার দাঁত এরকম হলুদ হয়ে গেছে, পায়রিয়ার মতো সমস্যা, দাঁতের মাড়ি প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করে, দাঁত কালো হয়ে গেছে, লোকের সামনে হাসতে গেলে লজ্জায় পড়ে যান, এমনকি যখন কথা বলেন মুখ থেকে ভীষণ বাজে একটি দুর্গন্ধ বের হচ্ছে, এত কিছু সমস্যা যদি হয়ে থাকে অবশ্যই ঘরোয়া এই রেমেডি আপনারা অ্যাপ্লাই করুন। দেখবেন আপনাদের যে হলুদ হয়ে গেছে দাঁত,
পাথর জমে গেছে সেটার সমস্যা দূর হবে, এমনকি মুখ থেকে কথা বলতে গেলে বাজে দুর্গন্ধ বের হয় সেই সমস্যাও কিন্তু দূর হয়ে যাবে যদি এটা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করে থাকেন। কিভাবে চলুন তাহলে দেখে নিই বন্ধুরা। আমাদের রান্নাঘরে ঘরে থাকা এমন জিনিস থাকে যেটা যদি আমরা ঠিকঠাক মতো অ্যাপ্লাই করি খুব সহজেই আমরা আমাদের হলুদ হয়ে যাওয়া দাঁত, কালো হয়ে যাওয়া দাঁত সাদা ধবধবে পরিষ্কার করে নিতে পারি। এর জন্য কিন্তু আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না, দাঁতে পায়রিয়ার মতো যে সমস্যা সেটাও কিন্তু দূর হবে। এখানে আমি নিয়ে নিয়েছি সবার প্রথমে সরিষার তেল। আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে, শুনে দেখবেন মা ঠাকুমাদের কাছে আগেকার দিনে সরিষার তেল দিয়েও কিন্তু দাঁত মাজতো। নুন সরিষার তেল, তাদের দাঁত মানে 90 বছরেও তাদের দাঁত কিন্তু পড়তো না, এতটাই দাঁতের গোড়া মজবুত থাকতো। এখন কিন্তু অল্প বয়সেই দেখা যায় দাঁতের গোড়া নড়ে, এমনকি মাড়ি যন্ত্রণা করে, অল্প বয়সেই দাঁত পড়ে যায়। তাই ঘরোয়া রেমেডি অ্যাপ্লাই করলে ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায়, দাঁতও মজবুত হয়। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা কাঁচা হলুদ। কাঁচা হলুদের মধ্যে কোনো রকম কেমিক্যাল থাকে না, তাই অবশ্যই কাঁচা হলুদটাই ব্যবহার করবেন। আমরা যে গুঁড়ো হলুদ খাই, অনেক সময় বাজারের লুজ হলুদ নিয়ে আসি, তাতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে, আর হলুদের যে গুণাগুণ সেটা একেবারে থাকে না বললেই চলে। কিছুটা পরিমাণ এবার আমি নুন দিয়ে দিলাম। এই নুন, হলুদ আর সরিষার তেলটাকে আমাদের ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে আমরা আরেকটি জিনিস অবশ্যই ব্যবহার করব, যেটা আমাদের দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করবে। সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, অনেকটা নয়, 1 চুটকির মতো নিতে হবে, সামান্য পরিমাণ। দেখুন সামান্য পরিমাণ খাবার সোডাটা দিয়েও আবার আমি ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে সুন্দর করে কিন্তু আমাদের মিশিয়ে নিতে হবে। তারপর আমরা কি করব, এর মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে আদার রসও কিন্তু দাঁতের জন্য ভীষণ ভালো বন্ধুরা। এখানে আমি আদাটাকে একদম যে ছোটো গ্রেটার হয়, ছোটো গ্রেটার দিয়ে এইভাবে গ্রেট করে নিচ্ছি। এখানে আমাদের দরকার 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা আদার রস, বেশি আদার রস এখানে দরকার পড়বে না। এখানে আমি দেখুন এইভাবে চেপে আদার রসটাকে এর মধ্যে দিয়ে দিলাম। আদার রসটা দেওয়ার পরও আবারও আমরা খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন আদার রসটাকে চেপে যতটা বের করা যায় আমি বের করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চলুন আদার রসটা দিয়েও আবার ভালো করে একটু মিশ্রণটাকে আমরা এইভাবে মিশিয়ে নিই। এরপর আমরা কি করব, এটাকে আপনারা এইভাবেও ব্যবহার করতে কিন্তু পারেন, কিন্তু অনেকেই আছে হলুদের গন্ধ, সর্ষের তেলের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না, তারা কি করবেন এর মধ্যে আপনারা যে টুথপেস্ট ব্যবহার করেন নর্মাল দাঁত মাজার জন্য, সেই টুথপেস্ট সামান্য একটু পরিমাণ নিয়ে নিন। সামান্য পরিমাণ টুথপেস্টটা এর জন্য ব্যবহার করা হচ্ছে যারা গন্ধটা, হলুদের গন্ধ এমনকি সরিষার তেলের গন্ধ ভালো লাগে না, তারা সামান্য টুথপেস্ট দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন। এটা কিন্তু তৈরি করে আমরা অনেক দিন রেখে ব্যবহার করতে পারবো না, তাহলে যে এর উপকারী গুণটা ঠিকঠাক মতো পাবো না। এটা তৈরি করে আপনারা 1 থেকে 2 দিন ব্যবহার করবেন ফ্রিজে রেখে, তাহলে ঠিক আছে, কিন্তু 3-4 দিন বা 7-8 দিন ব্যবহার করা যাবে না। এবার আমরা নিয়ে নিচ্ছি আলু আমরা প্রত্যেকেই কম বেশি রান্নায় কিন্তু খেয়েই থাকি বন্ধুরা। এখানে আলু খাওয়ার পর আমরা কি করি, আলুর যে খোসাটা থাকে সেটাকে কিন্তু কোনো কাজে ব্যবহার করি না, আলুর খোসাটাকে আমরা ফেলে দিই। তাই আলুর খোসা আপনারা কিন্তু ভুল করেও ফেলবেন না। আলুর খোসার মধ্যে এমন কিছু উপকারী গুণ থাকে যেটা কিন্তু আমাদের যে দাঁত সেটাকে পরিষ্কার করে, এমনকি মুখের থেকে কথা বলতে গিয়ে যে গন্ধ বেরোয় দুর্গন্ধ সেটাকে দূর করে। আলুর খোসাটাকে আমাদের খুব ভালো করে কিন্তু এখানে ধুয়ে নিতে হবে। তারপর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি এখানে দেখুন বেশ কিছুটা পরিমাণ জল। এইভাবে আমাদের বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিতে হবে, মানে 1 গ্লাস পরিমাণ মতো জল নিয়ে নিন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তুলসী পাতা। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই কিন্তু এরকম তুলসী পাতা থাকে, আপনারা কি করবেন তুলসী পাতা নিয়ে নিন, তুলসী পাতা আপনারা এর মধ্যে দিয়ে দিন। আর খুব ভালো করে এই যে আলুর খোসা আর তুলসী পাতা দিয়ে আমাদের এটাকে কি করতে হবে, 3 থেকে 4 মিনিট মতো খুব সুন্দর করে এটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে। এই দেখুন এইভাবে আমি 3 থেকে 4 মিনিট মতো খুব ভালো করে এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। এইভাবে ফুটিয়ে নেওয়ার পর তারপর কি করব, আমরা এখানে একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি, ছাঁকনির সাহায্যে এটাকে আমি ছেঁকে নিচ্ছি।
তাহলে এই যে আমাদের মিশ্রণটা রেডি করলাম, এই দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি একটি ব্রাশ। যে ব্রাশ দিয়ে আমরা রেগুলার দাঁত পরিষ্কার করি সেই ব্রাশ এখানে আমাদের নিয়ে নিতে হবে। ব্রাশের মধ্যে এখানে আমি মিশ্রণটাকে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর আমরা কি করব, কিছুটা সময় নিয়ে ধীরে ধীরে আমাদের দাঁতটাকে আমরা মেজে নেব। অনেকটা সময় নিয়ে দাঁতটাকে মাজতে হবে, তাহলে যেই যে দাঁতের মধ্যে জমে থাকা পাথর কালো হয়ে যায়, হলুদ হয়ে যায়, সেই দাঁত পরিষ্কার হয়ে যাবে। আর যদি আপনাদের দাঁত মাজতে গিয়ে রক্ত বের হয়, মানে পায়রিয়ার মতো সমস্যা হয়, তাহলে ব্রাশ ব্যবহার করবেন না। হাতের আঙুলের মধ্যে আপনারা মিশ্রণটা নিয়ে নিন, তারপর ধীরে ধীরে আপনারা দাঁতটা পরিষ্কার করতে থাকুন। দেখবেন আপনাদের দাঁত একেবারে সাদা ধবধবে হয়ে যাবে, এমনকি একদম চকচকে হয়ে যাবে। আর যাদের মুখ থেকে কথা বলতে গিয়ে গন্ধ বের হয়, এই যে আমরা তুলসী পাতার আলুর খোসা দিয়ে যে জলটা রেডি করেছি সেটা খাবেন না, আপনারা কি করবেন, কুলিকুচি করবেন। সেটা দিয়ে আপনারা যদি এইভাবে কুলিকুচি করেন, দেখবেন মুখ থেকে কথা বলতে গিয়ে গন্ধ বের হবে না। অবশ্যই 2-3 দিন করতে হবে। ঘরোয়া এই রেমেডিটি যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনার দাঁত হবে সাদা ধবধবে মুক্তোর মতো। হলুদ হয়ে গেছে দাঁত, কোনো রকম চিন্তা নেই, অবশ্যই একবার এই রেমেডিটি ট্রাই করেন। 100% রেজাল্ট আপনারা হাতে নাতে পেয়ে যাবেন। দাঁতের পাথর উঠে যাবে, এমনকি দাঁতের গোড়া যন্ত্রণা করে, রক্ত বের হয়, সেই সব সমস্যাও দূর হবে। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আপনারাও।